হাই ফ্রেন্ডস, সিনেমার আলো ছায়াতে আজ আমি আপনাদের সামনে প্রথমবারের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটি রোমান্টিক কোরিয়ান ড্রামা ম্যারি মাই হাজব্যান্ডের ফার্স্ট এপিসোড। আচ্ছা বন্ধুরা, বলুন তো, যদি আপনারা আপনাদের ফিউচার সম্পর্কে আগে থেকে জেনে ফেলেন, তারপর কে ভালো বা কে মন্দ তাও বুঝে ফেলেন, তাহলে আপনারা ঠিক কী করবেন? ছাড়ুন, আজকের এই ড্রামাটি ঠিক সেই রকম গল্পের দিকে আপনাকে নিয়ে যাবে। চলুন ড্রামার ফার্স্ট সিনে যাওয়া যাক। সালটা 2023। শুরুতেই দেখানো হয় ড্রামার হিরোইন কাং জিয়াংকে। সে একজন ক্যান্সার পেশেন্ট, তাই হসপিটালে ভর্তি থাকার সময় বেডে বসে জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখতে থাকে। ঠিক সেই সময় সেখানে আসে তারই ফ্রেন্ড জাং সুমিন। সে এসে জানলা বন্ধ করে দেয় আর কাং জিয়ানকে খুবই কেয়ার করে। ওরা খুবই ভালো বন্ধু। জাং সুমিন তাকে বলে, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, তা না হলে আমি খুবই রাগ করব। তখন সে বলে, ভগবান আমাকে ভালো হাজব্যান্ড দেয়নি ঠিকই, কিন্তু তোমার মতো একটা ভালো বন্ধু দিয়েছে। যা শুনে জাং সুমিন রীতিমতো খুবই খুশি হয়, কিন্তু সে কাং জিয়াংকে প্রশ্ন করে, তোমার হাজব্যান্ড তো খুবই ভালো একটা মানুষ। তখন কাং জিয়াং তাকে বলে, না, উনি একদমই ভালো মানুষ নয়, উনার আর একজন মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। যেটা শুনে সুমিন খুবই রেগে গিয়ে বলে, এ তো খুবই খারাপ ব্যাপার। ঠিক তখনই সেই হসপিটালের নার্স ওখানে এসে জানায়, এবার জিয়ানের কেমো নেওয়ার সময় হয়েছে, তাই তাকে এখন যেতে হবে। এরপর সুমিন তাকে বেস্ট অব লাক বলে সেখান থেকে চলে যায়। আর জিয়ান কেমো নেওয়ার জন্য বেডে ঘুমিয়ে ঘুমিয়ে তার বিয়ের আগের কথা এবং বিয়ের কথাগুলো ভাবতে থাকে। যেখানে বিয়ের আগে তার হাজব্যান্ড পার্ক মিন হুয়ান তাকে কতই না ভালোবাসত, কিন্তু বিয়ের ঠিক পরেই তার শাশুড়ি ও ছেলে মিলে তার জীবনটাকে একদম বিষিয়ে দিয়েছে। তাদের বিয়ের বেশ কিছুদিন পর তার স্বামী মিন হুয়ান তার চাকরি ছেড়ে শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখত। আর তার স্বামীর মা মানে তার শাশুড়িও এই বিষয়ে তার ছেলেকে খুবই সাপোর্ট করত। জিয়ান এর প্রতিবাদ করতে গেলেই তারা দুজন মিলে জিয়ানের উপর ঝাঁঝিয়ে উঠত। দিনরাত কাজ করতে করতে হঠাৎই একদিন অফিসে জিয়ানের নাক দিয়ে রক্ত বেরাতে থাকে, কিন্তু তারপরও সে ওভারটাইম কাজ করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেও শান্তি নেই। বাড়িতে সবকিছু এলোমেলো অবস্থায় দেখে মিনহুয়ানকে কিছু বললেই জোটে লাঞ্ছনা আর অপমান। এর ঠিক পরের দিন জিয়ান ডক্টরের কাছে গিয়ে চেক আপ করায়। তখন ডক্টর তাকে বলে, তোমার এখন স্টোমাক ক্যান্সারের 4th স্টেজ, যা খুবই ডেঞ্জার। এবার সে ঘরে ফিরে এসে সেই কথা বাড়ির সবাইকে জানায়। তখন তার হাজব্যান্ড ঘুরিয়ে তাকেই দোষারোপ করতে থাকে। জিয়ানের এমন পরিস্থিতিতেও তার শাশুড়ি তাকে বলে, কোম্পানিতে তোমার এইসব ব্যাপার নিয়ে কিছু জানানোর দরকার নেই, তুমি শুধু কাজ করে যাও। এইসব ভাবতে ভাবতে হঠাৎ নার্সের কেমো দেওয়া কমপ্লিট হয়ে যায়। এরপর জিয়ান সেখান থেকে উঠে নিজের বেডের দিকে হাঁটতে থাকে আর নিজের ওই বন্ধু মানে সুমিনের কথা ভাবতে থাকে। সে কতই না ভালো। ঠিক তখনই ডক্টর এসে জিয়ানকে বলে, ম্যাম, আপনার হসপিটালের বিল পেন্ডিং আছে, হয় আজই পেমেন্ট ক্লিয়ার করুন, তা না হলে আপনার হাজব্যান্ডকে বলুন আপনাকে বাড়ি নিয়ে চলে যেতে। যা শোনার পর জিয়ান তার হাজব্যান্ডকে বারবার কল করতে থাকে, কিন্তু তার হাজব্যান্ড কল রিসিভ না করায় জিয়ান খুবই ভেঙে পড়ে। আর ঠিক সেই সময় অপর সিনে দেখানো হয় সুমিন তার বেস্ট ফ্রেন্ড মিন হুয়ানের সাথে মানে জিয়ানের হাজব্যান্ডের সাথে শরীরী খেলায় মেতে উঠেছে। বন্ধুরা, এই বেস্ট ফ্রেন্ড শব্দটা অবশ্যই মাথায় রাখবেন, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। এদিকে জিয়ান তার হাজব্যান্ড ফোন রিসিভ না করায় সে হসপিটাল থেকে বাড়ি আসার জন্য ট্যাক্সি ভাড়া করে। ওই ট্যাক্সি ড্রাইভার জিয়ানের এমন উদাসী মন দেখে এমন একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে তাকে বাড়ির কাছে নিয়ে আসে। আর এতে জিয়ান কিছুটা হলেও স্বস্তি পায়। এবার বাড়ির সামনে ট্যাক্সি এসে দাঁড়ালে জিয়ান ট্যাক্সি ড্রাইভারকে টাকা দিতে চায়, কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভার তার ভাড়ার টাকা ফেরত দিয়ে দেয় এবং তাকে বলে, আজ আমার ট্যাক্সি চালানোর শেষ দিন, এই টাকা তুমি তোমার কাছে রেখে দাও। তুমি এটাই মনে করো তোমার বাবা তোমাকে ছোট্ট একটা উপহার দিচ্ছে। এবার জিয়ান সেখান থেকে তার ঘরের সিঁড়ি বেয়ে ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই সে সুমিনের জুতো দেখতে পায়। আর তারপর তাদের দুজনের গলার স্বরও শুনতে পায়, যেখানে সুমিন মিনহুয়ানকে বলছে, তুমি জিয়ানের নামে ক্যান্সার ইন্স্যুরেন্স নিয়েছ, বাহ, খুবই দারুণ করেছ, কিন্তু তুমি হঠাৎ করে এই ইন্স্যুরেন্সটা নিতে গেলে কেন? তখন মিনহুয়ান তাকে বলে, আরে ওর বাবারও ক্যান্সার ছিল আর ওরও ওজন
তাড়াতাড়ি কমছিল, তাই এই ইন্স্যুরেন্সটা নিয়ে ফেলেছি। আর এইসব কথা শুনে নিজেকে ঠিক রাখতে না পেরে জিওয়ান ওদের দুজনের দিকে জিনিসপত্র ছুঁড়তে থাকে। এরপর বেশ কিছুটা সময় ধরে তাদের মধ্যে কথা কাটাকাটির পর জিয়ান যখন সুমিনকে ধরে মারতে থাকে, ঠিক তখনই মিনহুয়ান জিয়ানকে ঠেলে দেয়। আর এই ঠেলায় জিয়ান পড়ে যায় একটা কাঁচের টি টেবিলের উপর। আর এতে তার মাথায় ভীষণভাবে আঘাত লাগে, যার ফলে তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরাতে থাকে। এবার সুমিন ও মিনহুয়ান একে অপরের সাথে এটা আলোচনা করতে থাকে এই কিভাবে এই পরিস্থিতিটা সামলাবে। আর ঠিক তখনই একটা টুইস্ট দেখা যায়, যেখানে জিওয়ান একটা অফিসে দাঁড়িয়ে আছে। আর এমন সময়ে সামনে থেকে মিনহুয়ান এসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি ডক্টরের কাছে কেন গেছিলে? বন্ধুরা, এখানেই বলে রাখি, তারা কিন্তু এখনও বিবাহিত নয়, তারা এখনও বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের রিলেশনে যুক্ত আছে। এবার জিওয়ান মিনহুয়ানকে দেখে তাকে পাগলের মতো মারতে থাকে। আর ঠিক তখনই সেই জায়গায় কোম্পানির সিইও ইও জি হাউককে দেখানো হয়। সে সেখানে পৌঁছে এদের দুজনকে ঝামেলা থেকে আলাদা করে জিজ্ঞেস করে, তোমাদের কি হয়েছে? এবার সেখানে চলে আসে সুমিন, যাকে দেখে জিওয়ান অফিস ছেড়ে দৌড়ে রাস্তায় নামে। সে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে, ঠিক আবারও পড়ে যাবে এমন সময় জি হাউক সেখানে চলে এসে তাকে আবারও ধরে নেয়। এরপর তাকে একটা জায়গায় বসিয়ে শান্ত করায়। এবার ঠান্ডা মাথায় জিওয়ান বাইরের পরিবেশটা দেখলে সে দেখে সবকিছু যেন তার চোখের সামনেই বদলে যাচ্ছে। আর একটা জায়গায় সে দেখে সালটা এখন 2013। জিওয়ান ওটা দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর জি হাউক তাকে কিছু টাকা দেয়, কিন্তু জিওয়ান সেই টাকা প্রথমে নিতে না চাইলে জি হাউক জোর করে ওই টাকা তার পকেটের মধ্যে রেখে দেয়। এবার জিওয়ান তার বাড়ি ফিরে আসে, আর এসেই সে সব জায়গায় ক্যালেন্ডার দেখতে থাকে। ক্যালেন্ডার এসে দেখে সালটা এখন 2013। তখন সে সম্পূর্ণরূপে কনফিউজড হয়ে পড়ে। এরপর জি হাউক তার জন্য কিছু খাবার দিয়ে গেলে সেই খাবারগুলো খেতে খেতে সে ভাবতে থাকে, আমি প্রেজেন্ট টাইমের থেকে পিছিয়ে এসেছি নাকি কিছু সময়ের জন্য এগিয়ে গিয়েছিলাম। তারপর সে জি হাউকের দেওয়া টাকাগুলো ভালো করে দেখতে থাকে, যার মধ্যে একটা নোটের উপর লাভ সাইন ছিল, যেটা দেখার পর তার মনে পড়ে যায়, আরে এই নোটটা তো সেই ট্যাক্সিওয়ালা আমাকে দিয়েছিল। আর আমার ছোটবেলায় আমার বাবাই তো এই নোটটা একবার আমাকে পকেট মানি হিসেবে দিয়েছিল। আমি কেন আমার বাবাকে চিনতে পারলাম না? এটা ভেবে সে খুবই কাঁদতে থাকে। ঠিক তখনই মিনহুয়ান সেখানে এসে জিয়ানকে সঙ্গে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। রেস্টুরেন্টে বসতে বসতে মিনহুয়ান জিওয়ানকে বলে, তুমি আমাকে বলেছিলে তুমি নাকি প্রেগনেন্ট, আমি তো কিছুই করিনি, তাহলে এই বাচ্চা কোথা থেকে এলো? আর এই বাচ্চার বাবাই বা কে? কিছু মনে করো না, আমি মজা করছিলাম। তবে অন্য কেউ তোমার সাথে কেন শোবে? এক কাজ করো, অ্যাবর্শন করিয়ে নাও, আমি হাফ টাকা দিয়ে দেব, আর বাকি হাফটা তুমি দিয়ে দাও। মিনহুয়ানের মুখে এই কথাগুলো শুনতে শুনতে জিয়ান অবাক হয়ে যায়, কারণ তার পেটের ব্যথা তারপর বমি বমি ভাব হওয়ার কারণে সে ভেবেছিল সে হয়তো প্রেগনেন্ট। আসলে ওর গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে, কিন্তু মিনহুয়ান ভেবেছিল হয়তো জিয়ান প্রেগনেন্ট, কারণ তার পেটের ব্যথার সঙ্গে সঙ্গে বমি বমি ভাবও হচ্ছিল। এবার সেই গ্যাস্ট্রিক আলসারের কথা জিয়ান মিনহুয়ানকে জানালে মিনহুয়ান এটা শুনে খুবই খুশি হয়ে যায়। তখন সে তাকে বলে, হসপিটাল থেকে বেরানোর সময় তাহলে তুমি আমাকে মারলে কেন? উত্তরে জিয়ান তাকে বলে, এক কাজ করো, তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে নাও। আর এটা বলা মাত্রই রেগে সে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু মিনহুয়ান তার পিছু পিছু বাইরে এসে জিয়ানকেই উল্টে মারধর করতে থাকে। আর এই দৃশ্য দেখতে সেখানে বাইরে অনেকটা লোক জমা হয়ে যায়, তাই ওখানে পুলিশও চলে আসে। এবার পুলিশ সেখানে এসে মিনহুয়ানকে দোষারোপ না করে উল্টে জিয়ানকেই দোষারোপ করতে থাকে। সে তাকে বলে, দেখুন ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড একটা রেপুটেড কোম্পানিতে কাজ করে, আর পুলিশ এই সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সমস্যা সমাধান করতে কিন্তু বসে নেই, তাই আমরা এই সব ব্যাপারের মধ্যে ঢুকতে চাই না। এবার জিওয়ান সেই পুলিশকে কিছু বলতে চাইলে পুলিশওয়ালা তার কোনো কথাই শুনতে চায় না। তখন সে তাকে বলে, যাই হোক না কেন, আমাকে বাড়ি পর্যন্ত আপনাদেরকে ছেড়ে দিতেই হবে। এবার পুলিশ স্টেশন থেকে বাড়ি ফিরে এসে জিয়ান যখন বাড়ির সোফাতে বসে, ঠিক তখনই তার মোবাইলে মিনহুয়ানের মেসেজ ঢোকে, যেখানে লেখা রয়েছে, সরি, আমার ওইভাবে ব্যবহার করা উচিত হয়নি। আমি রোহিন্তাল নামে একটা শেয়ার কিনেছি, ওটার মার্কেট বাড়লেই আমরা দুজন বিয়ে করে নেব। তখন হঠাৎই জিয়ানের মনে পড়ে যায় 2023 সালের কথা, যেখানে মিনহুয়ান রোহিন্তাল এর একটা শেয়ার কিনেছিল,
আর এটা শোনা মাত্রই জিয়ানের সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করার ইচ্ছা জাগে। তাই সে লাইব্রেরি থেকে বেশ কিছু বই কালেক্ট করে পড়তে যাবে। ঠিক তখনই কোম্পানির সিইও জি হাউ সেখানে চলে আসে। আর সে জিয়ানের হাতে এইসব বই দেখে সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি জব ছাড়ছো নাকি? কিন্তু জিয়ান তার কোনো উত্তর না দিয়ে উল্টে তাকে প্রশ্ন করে, আপনার হাতের আঘাতটা কি আমার জন্য লেগেছে? তাহলে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখন জি হাউ তাকে বলে, যদি তুমি এর জন্য সত্যি দুঃখিত হও তাহলে রেস্টুরেন্টে চলো, আমাকে খাওয়াবে। খেতে খেতে দুজনে অফিসে জিয়ানের চাকরি ছাড়া নিয়ে কথা বলতে থাকে। ঠিক সেই সময় জিয়ানের মোবাইলে সুমিনের কল আসলে জিয়ান সেই কল ইগনোর করে। এরপর রেস্টুরেন্ট থেকে দুজন বাইরে বেরিয়ে আসলে জি হাউ সেখান থেকে চলে যাওয়ার আগে তাকে বলে যায়, জিয়ান, তুমি যা করতে চাও করো, কিন্তু কোম্পানি ছেড়ো না, কারণ তুমি খুবই কাবিল একটা এমপ্লয়ি। এরপর জিয়ান বাড়ি ফিরে সারা রাত ধরে এইসব কথাগুলো ভাবতে থাকে। পরের দিন জিয়ান অফিসে এলে সে সুমিন এবং মিন হোয়ানকে ইগনোর করতে থাকে। এদিকে সুমিন জিয়ানের সাথে দেখা করতে এসে নাটক করতে থাকে, যা জিয়ানের একদমই ভালো লাগে না। এদিকে ম্যানেজারও একটা প্রজেক্ট নিয়ে বারবার জিয়ানের উপর রাগ দেখাতে থাকে, কিন্তু জিয়ান তেমন সেই সব কথায় গুরুত্ব দেয় না। হঠাৎই দেখা যায় জিয়ান যেন সবকিছুর ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। সামনের 10টা বছরের প্রতিটা ঘটনা অলরেডি যেন তার চোখের সামনেই ঘটতে আছে। তাই সে সবকিছু অনুভব করে সবকিছুরই পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে। এই সব ঘটতে ঘটতে একটা সময় মিন হোয়ান তাকে মেসেজ করে, আমি আগের শেয়ার বিক্রি করে নতুন একটা শেয়ার নিয়েছি। আর জিয়ান এটা পড়া মাত্রই তার মনে পড়ে যায়, আরে এই কোম্পানি তো ফিউচারে ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ আগে আমি যেটা দেখে ফেলেছি তাই হবে, সে যার সাথে ঘটুক না কেন। এরপর সুমিন তার সামনে এলে জিয়ান তাকে বলে, তোমার একটা নোংরা জিনিস আমার কাছে আসে, তুমি কি ওটা দয়া করে ফেলে দেবে? জিয়ানের মুখে এমন কথা শোনা মাত্রই সুমিন উত্তরে বলে, হ্যাঁ আমি ওটা ফেলে দিতে পারি, তবে আমার সঙ্গে রেস্টুরেন্টে খেতে যেতে হবে। আসলে বন্ধুরা, এই নোংরাটা আর কিছুই না, সেটা হলো মিন হোয়ান, মানে জিয়ানের বয়ফ্রেন্ড। আর এখানেই এই এপিসোডের এরপর এই এপিসোডের শুরুতে একটি হোটেলের দৃশ্য দেখানো হয়, যেখানে জিয়ান দেখে একটা কাস্টমার তার চাওয়া কফি না পাওয়ায় সে খুবই বিরক্ত অনুভব করছে। আসলে অন্য আরেকজন কাস্টমার তার আগে চলে আসার কারণে ভুল করে সে ওই অর্ডারটি নিয়ে চলে যায়। আর এই ঘটনায় জিয়ানের উপর ভালো রকমের এফেক্ট পড়ে। সে চিন্তা করে তার ভাগ্যকেও এইভাবে অন্য কারোর হাতে তুলে দিতে হবে, তাহলেই সে তার ফিউচার ঠিক করতে পারবে। এরপরের সিনে জিওয়ান সুমিনকে অফিসের ম্যানেজারের সাথে দেখতে পায়। তখন সে মনে মনে ভাবে, যদি আমার ভাগ্যকে কাউকে দিতে হয় সেটা আমি তোমাকেই দেব, মানে সে তার বন্ধু সুমিনকে দিয়ে দিতে চায়। বন্ধুরা, এখানেই বলে রাখি, সুমিন এমন একটা মেয়ে যে সবসময় ভালো সাজার ভান করে। তাই সবাই ভাবে সুমিন হয়তো জিয়ানের ভালোটাই চায়, কিন্তু বাস্তবে সুমিন সবসময় জিয়ানকে ছোট করার চেষ্টা করে। এরপর সুমিন জিয়ানকে ডেকে নেয় লিফটে, যেখানে ওই কোম্পানির সিইও জি হাউগো চলে আসে। আর কোম্পানির সিইও এর সামনে ভালো সাজার জন্য সুমিন ইচ্ছে করেই জিয়ানকে বকাঝকা করতে থাকে, কিন্তু জি হাউকে এটা মোটেও ভালো লাগেনি। তাই সে সুমিনকে থামানোর জন্য লিফটের দেওয়ালে সজোরে আঘাত করে। এরপর সুমিন জিয়ানের হাতে এক কাপ কফি দেখতে পেয়ে সুমিন ওইটা খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তখন ওটা বুঝতে পেরে জি হাউ জিয়ানকে আলাদা করে ছাদে ডেকে নেয়, যেখানে দুজন কথা বলতে বলতে জিওয়ান জি হাউকে বলে, আমি আর কাজ ছাড়ার কথা ভাববো না। আসলে এতদিন ধরে আমি আমার জীবনটাকে নষ্ট করছিলাম, এবার থেকে আমি জীবনটাকে এনজয় করে কাটাবো। যা শুনে জি হাউ খুবই খুশি হয়ে যায়। তখন সে খুশি খুশি মনে জিওয়ানকে এইটা জিজ্ঞেস করে, উইকেন্ডে তুমি কি করছো? কিন্তু জিওয়ান উত্তর দেওয়ার আগেই সুমিন ওখানে পৌঁছে গিয়ে বলে, জিয়ান তো উইকেন্ডে আমার সাথে যাচ্ছে। আর এটা শোনা মাত্রই জি হাউক আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর জি হাউক নিজের অফিসে ফিরে এসে জিয়ানের সম্বন্ধে জানার চেষ্টা করে। আর তখনই জিওয়ান জি হাউকের জন্য পেন কিলার ওষুধ নিয়ে আসে। তখন জি হাউক সেই পেন কিলার ওষুধ থেকে কিছুটা তাকে ফেরত দিয়ে বলে, এই ওষুধটা আমার থেকে তোমার বেশি প্রয়োজন। বন্ধুরা, এইসব দৃশ্যগুলো দেখলে মনে হবে জি হাউক যেন জিওয়ানের প্রেমে পড়ে গেছে। তবে এইসব দৃশ্যগুলো দেখা মাত্রই জিওয়ানের বয়ফ্রেন্ড মিন হোয়ান খুবই রেগে যায়। তারপর মিন হোয়ান জিওয়ানকে বাইরে দেখা করতে বলে। এবার জিওয়ান সেখানে এলে সে জিওয়ানকে খুবই বকাঝকা করে এবং সেখানেই তাকে জোর করে কিস করতে চায়,
কিন্তু ঠিক সেই সময় হঠাৎ অফিসের একজন চলে এলে তার এই চেষ্টা ব্যর্থ হয়। এরপর খাওয়ার টাইম হলে মিনহওয়ান, জিওয়ান এবং সুমিনকে নিয়ে একসাথে একটা হোটেলে খেতে যায়। কিন্তু ওখানে খেতে গিয়ে বুফে সিস্টেমে যখন সকলে খাবার নিচ্ছিল তখন জিয়ান বুঝতে পারে সুমিন এমন একটা মেয়ে যার সাথে কোনো খারাপ ব্যবহার করলে সে তার প্রতিশোধ নেয়। তাই জিওয়ান আগে থেকে সব বুঝতে পেরে সে তার ওই চালটাই ঘুরিয়ে সুমিনের উপরেই প্রয়োগ করে। এর ফলে সুমিন তার খাওয়ার থালা সমেত সোজা গিয়ে মিনহওয়ানের উপর পড়ে, আর এতে করে মিনহওয়ানের পুরো শার্টটাই নষ্ট হয়ে যায়। তখন সুমিন দামি একটা শার্ট নষ্ট করার জন্য নিজেকে দোষারোপ করতে থাকে এবং সে এটা ভাবতে থাকে কিভাবে সে এই শার্টটা কিনে দেবে। কিন্তু মিনহওয়ান সুমিনের এমন আবভাব দেখে সে বুঝতে পারে সুমিন দুঃখ প্রকাশ করছে। তখন সে সুমিনকে বলে, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। এবার এমন পরিস্থিতিতে জিওয়ান একটা ন্যাপকিন আনতে ওয়াশরুমে গেলে সে হঠাৎ করে বাথরুম থেকে শুনতে পায় কেউ একজন সাহায্য চাইছে। ওটা একটা মেয়ের গলা। সে তখন বুঝতে পারে নিশ্চয়ই মেয়েটির পিরিয়ড চলছে। তখন জিওয়ান মেয়েটির জন্য একটা স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করে দেয়, আর প্যান্টের পেছনে যাতে কোনোভাবে দাগ না লেগে যায় সে তার জন্য একটা গেঞ্জির কাপড় দিয়ে বেঁধে দেয়। এইসব দেখে মেয়েটি খুবই অবাক হয়ে যায়। তখন সে বলে ওঠে, তোমার আগে আরও একজন এখানে এসেছিল, কিন্তু সে আমাকে কোনোভাবেই সাহায্য করতে চায়নি। এই পৃথিবীতে ভালো লোকের খুবই অভাব। তুমি আমাকে সাহায্য করলে এটা দেখে আমার খুবই ভালো লাগলো। এরপর জিওয়ান ওই মেয়েটিকে তার সাথে খাওয়ার অনুরোধ করে। এরপর তারা খাওয়ার টেবিলে বসার সময় মিনহওয়ানের ওই শার্টটি নিয়ে তাদের মধ্যে আবারও কথা শুরু হয়। আসলে ওই শার্টটি জিওয়ান মিনহওয়ানকে গিফট করেছিল। শার্টটির দাম শুনে সুমিন মিনহওয়ানের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। তখন মিনহওয়ান তাকে বলে, সে ঠিক আছে, এটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, এরকম শার্ট আমার কাছে অনেকগুলো আছে। অপরদিকে একটা বড় রেস্তোরাঁ দেখানো হয়, যেখানে একটা কম বয়সী ছেলে সেখানকার বেস্ট শেফ। সেখানকার সকলেই তার রান্নার খুবই প্রশংসা করতে থাকে। এবার হঠাৎ করে জিহাউ ওখানে এসে ছেলেটির সঙ্গে কথা বলতে চায়। আর এদিকে খাওয়ার সময় সুমিন আর মিনহওয়ান জিওয়ান এবং সেই মেয়েটিকে খাওয়া নিয়ে খোঁটা দিতে থাকে। কিন্তু জিওয়ান কোনো কিছুরই উত্তর না করে সবকিছু নীরবে সয়ে যায়। এবার জিওয়ান সেখান থেকে চলে যাওয়ার আগে সে আরও একটা কাজ করে যায়। সে মিনহওয়ানকে বলে, যতক্ষণ না সুমিনের খাওয়া হচ্ছে তুমি ওর সাথেই থেকো, ও খুব কম খায়। আসলে বন্ধুরা, আমরা তো প্রথম থেকেই জানি জিওয়ান চায় মিনহওয়ান যেন সুমিনের প্রেমে পড়ে যায়। এটা বলার পর সে ওই নতুন মেয়েটির সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। এখানেই বলে রাখি বন্ধুরা, ওই নতুন মেয়েটির নাম হলো হিওয়ান। এদিকে অফিসে মিটিং হলে সকলে উপস্থিত হওয়ার পর একটা বদমাস ম্যানেজার সামান্য কাগজের স্টেপল করা নিয়ে খুবই বিরক্ত হয়। আসলে ওই ম্যানেজার নিজেই তো কিছুই করে না, এমনকি সে নিজে কিছুই তো জানে না। সে সবার কাজের প্রপোজালকে রিজেক্ট করে সে নিজেকে খুবই মহান দেখায়। কিন্তু সুমিন ওই ম্যানেজারকে ইমপ্রেস করার সব রকম চেষ্টা করে যায়। এরপর আমরা দেখতে পাই জিওয়ান সেই নতুন মেয়েটি মানে হিওয়ানকে সঙ্গে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। কিন্তু জিওয়ানের অফিস থেকে হঠাৎ করে কল এসে যাওয়ায় সে তাকে বলে, সরি, আমাকে এক্ষুনি শীঘ্রই যেতে হবে। আর হিওয়ান এটা শোনা মাত্রই প্রথমে কিছুটা দুঃখ অনুভব করে, তবে পরে সে খুশি হয়ে যায় এটা জেনে, কারণ এখন সমস্ত খাবারটা সে একাই খাবে। তবে জিওয়ান সেখান থেকে চলে যাওয়ার আগে হিওয়ান তাকে একটা অফার দেয়, নেক্সট সানডে আমার তরফ থেকে তোমার জন্য পার্টি থাকবে। কিন্তু জিওয়ান তাকে বলে, না, নেক্সট সানডে আমাকে একটা জায়গায় যেতে হবে, আমাদের স্কুলের রিইউনিয়ন অনুষ্ঠান আছে, কিন্তু আমি জানি না ওখানে আমি আদৌ যাব কিনা। আর এটা শুনে হিওয়ান তাকে বলে, তাহলে তো তোমার ওখানে অবশ্যই যাওয়া উচিত, তাহলে তোমার সব পুরনো বন্ধুদের সঙ্গে তোমার দেখা হবে, তোমাকে দেখে তারা নিশ্চয়ই খুশি হয়ে যাবে। এটা শোনা মাত্রই জিওয়ান একটু হেসে ফেলে। তখন সে হাসতে হাসতে বলে, ওখানে তো আগে আমাকে কেউই পছন্দ করতো না। এরপরের সিনে জিওয়ান আর জিহাউকে সামনাসামনি দেখা যায়, যেখানে জিওয়ান বলে, স্যার আপনি আমাকে বলেছিলেন না এই উইকেন্ডে আমি কোথাও যাচ্ছি কিনা, যদি কোনো কাজ থেকে থাকে তাহলে আমাকে বলুন, আমি আগে কাজ করতে চাই, তারপরে লাইফের কথা ভাবতে চাই। এটা শোনা মাত্রই জিহাউক বলে ওঠে, না না, সে কি কথা, আগে তোমার লাইফ, তারপর হবে কাজ। তখন জিওয়ান বলে, আসলে আমি জানি না আমি ওখানে যাব কিনা, যার উত্তরে জিহাউক বলে, তোমার কাজে তোমার যাওয়া উচিত।
এরপর তাদের কথা শেষ হয়ে গেলে তারা যে যার কাজে চলে যায়। এরপরের সিনে জিওয়ান জুরান নামে একটা মেয়েকে তার কাজের প্রপোজাল দেখায়, যেটা দেখে জুরান তাকে বলে, এই প্রজেক্টটা তো ম্যানেজার প্রথমে রিজেক্ট করে দিয়েছিল, তবে তোমার এই প্রজেক্টটা সত্যি খুবই সুন্দর ছিল, কিন্তু ম্যানেজার আমাদের থেকে একটু অন্যরকম ভাবনা চিন্তা করে। তখন জিওয়ান তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, এই প্রজেক্টটা ম্যানেজার না দেখেই রিজেক্ট করে দিয়েছে, আমি এই প্রজেক্টটাই আবার ওনার সামনে পেশ করব। তুমি শুধু আমাকে বলো, তুমি কি এই প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে কাজ করতে চাও? ঠিক সেই সময় অপরদিকে আমরা দেখতে পাই সুমিন ব্যস্ত থাকে ওই ম্যানেজারের সাথে ফ্ল্যাট করতে। আসলে সে চায় তার এই কন্ট্রাকচুয়াল জবকে পার্মানেন্ট করতে, আর সে এটা ভালোভাবেই জানতো ওই ম্যানেজারকে ইমপ্রেস করতে পারলে সেই তাকে দিনের পর দিন উপরে তুলতে সাহায্য করবে। কিন্তু এদিকে জিওয়ানকে এটা বোঝাতে থাকে ওই ম্যানেজার নিজেকে শো অফ করার জন্য প্রজেক্ট না দেখেই প্রজেক্টটা রিজেক্ট করে দিয়েছে, এবং সে এটাও বলে, জুরান তুমি হয়তো এটা জানো না, তোমার প্রজেক্টে সে নিজের নাম বসিয়ে হায়ার অফিসকে ইমপ্রেস করে আজ সে ম্যানেজার হয়ে গেছে। আজ যদি আমি প্রমাণ করে দিই যে এই ম্যানেজার কোনো প্রজেক্ট পড়ে না, তাহলে তোমাকে কথা দিতে হবে এই প্রজেক্টে তুমি আমার সাথে কাজ করবে। আর তার কথা মতো জিওয়ান তাই করে। ওই আগের প্রজেক্টটাই সব কিছু একই, এমনকি টাইটেলও একই রেখে সে ম্যানেজারের কাছে নিয়ে যায়। কিন্তু ম্যানেজার এতটাই বেকার, সে প্রজেক্টের ব্যাপারে কিছু মাথা মুন্ডু না বুঝে জিওয়ানকে বলে, তোমার এই প্রজেক্টটা আগেরটার থেকেও বেকার ছিল। তখন জিওয়ান বলে, সরি স্যার, আমি আগের প্রজেক্টটাই আপনাকে ভুল করে ধরিয়ে দিয়েছি, আমি নতুন প্রজেক্টটা এক্ষুনি আনছি। আর তখন ম্যানেজার থতমত খেয়ে যায়। তখন এই দৃশ্য দেখে অফিসের বাকিরা হাসি ঠাট্টা করতে থাকে। তখন ওই প্রজেক্টে ম্যানেজারকে বাধ্য হয়েই সাইন করতে হয়, যা দেখে জুরান হতবাক হয়ে যায় আর জিওয়ানের সাথে তখন কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে সুমিন জিওয়ানের রিজেক্ট হওয়া ওই প্রজেক্টকে নিয়ে ম্যানেজারের সাথে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সে ওখানেই জিওয়ানের সম্পর্কে ম্যানেজারের কাছে ভুলভাল কথা বলে আর বলে, স্যার, জিওয়ানের এই প্রজেক্টটাই যদি আমি আর আপনি দুজন মিলে একসাথে কাজ করি তাহলে এই প্রজেক্টটাকে আমরা সাকসেসফুল করতে পারবো। আর একই সাথে কাজ করার কথা শুনে ম্যানেজারও খুবই খুশি হয়ে যায়। তখন সুমিন ম্যানেজারকে গাছে তোলার জন্য নিজের বন্ধু, বাবু, সোনা এইসব বলে আরও পটাতে থাকে। তারপর বলে, যদি এই প্রজেক্টটা সাকসেস হয়ে যায় তাহলে আমার প্রমোশনটাও পাক্কা হয়ে যাবে। বন্ধুরা, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই সুমিন ঠিক কী ধরনের মেয়ে। এদিকে জিওয়ান ওই ম্যানেজারকে বোকা বানিয়ে তো খুবই খুশি। সে এখন চায় নিজের জীবনটা নিজের মতো করে আনন্দ করে কাটাতে। সে নিজের অফিসে ফিরে এসে দেখে সুমিন তাকে একটা ম্যাচিং ইয়াররিং দিয়ে গেছে আর মেসেজ দিয়ে গেছে সে যেন সামনের রবিবার স্কুল রিইউনিয়নে এটা পরে সেখানে যায়। তার সাথে সাথে সুমিন জিওয়ানের মোবাইলে মেসেজ করে এটা বলে দেয়, আজ রাতে আমি তোমার রুমে থাকতে আসছি। তখন জিওয়ানের ভবিষ্যতের দেখা কাহিনীগুলো মনে পড়ে যায়, কিভাবে ওখানে এই ইয়াররিংগুলো পরে যাওয়ার কারণে তাকে অপমানিত হতে হয়েছিল। সবাই তাকে দেখিয়ে বলছিল সুমিনকে জিওয়ান কপি করেছে। তার এই ফিউচারের কথাগুলো মনে পড়ে যাওয়ার জন্য সে তখনই ঠিক করে নেয়, না, স্কুল রিইউনিয়নে আমি আর যাব না। আর ঠিক তখনই তার কাছে মিনহুয়ানেরও মেসেজ আসে। মেসেজটা পড়ে সে বুঝতে পারে মিনহুয়ানও আজকে রাতে তার বাড়িতে থাকতে আসছে। তখন জিওয়ানের মাথায় একটা প্ল্যান আসে। সে ঠিক করে, যেহেতু সুমিন এবং মিনহুয়ান দুজনই একসাথে আমার বাড়িতে আসছে, তাহলে আজকেই আমি তাদের দুজনকে মিলিয়ে দিব। যা ফিউচারে হওয়ার কথা ছিল তা আজকে কেন হবে না। এরপর অফিস থেকে বেরোনোর সময় জিয়াউকের সাথে তার হঠাৎ দেখা হয়ে যায়। জিয়াউক তাকে জিজ্ঞেস করে, তোমার হাতে ওটা কি? তখন জিওয়ান তাকে বলে, এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে। এই কথা শোনা মাত্রই জিয়াউক তাকে বলে, এটা কোনো ব্র্যান্ডের নকল হবে, যারা এটা সম্পর্কে জানে তারা কিন্তু ধরে ফেলবে। তখন জিওয়ানের ফিউচারের কথা মনে পড়ে যায়, সেখানেও জিয়াউক তাকে সাবধান করেছিল। তখন কিন্তু জিওয়ান ভেবেছিল জিয়াউক হয়তো তার বন্ধুর ব্যাপারে মিথ্যে কথা বলছে, কিন্তু ফিউচারে ওই রিইউনিয়নের দিন সত্যিই তার অপমান হয়েছিল। তখন জিওয়ানকে এইভাবে সাবধান করে দেওয়ার জন্য জিওয়ান জিয়াউককে থ্যাংক ইউ জানায়, তারপর সেখান থেকে চলে যায়। এদিকে মিনহুয়ান তার বাড়িতে আগে থেকে চলে এসেছে, কিন্তু সুমিন
জিওয়ানের ঠিকমতো মেসেজের রিপ্লাই না আসায় সে হঠাৎ করে রেগে গিয়ে তার বাড়িতে আর আসেনি। এরপর জিওয়ান বাড়ি ফিরে এসে দেখে মিনহোয়ান অনেক আগেই তার বাড়িতে চলে এসেছে। তখন সে ভাবে, আরে এত তাড়াতাড়ি চলে এলো কেন? আসলে মিনহোয়ান স্নান টান সেরে ফুল মুডে রেডি হয়ে আছে। এরপর সে তার জামা কাপড় খুলে যখনই জিওয়ানের সামনে আসে, জিওয়ান সজোরে চেঁচিয়ে ওঠে। আর এই দৃশ্য দেখা মাত্রই মিনহোয়ান কেমন একটা হতবাক হয়ে পড়ে। তখন জিওয়ানের মুখটা দেখে খুবই হাসি পাচ্ছিল। আর এখানেই এই এপিসোডের শুরু হয় তার ঠিক পরের সিন দিয়ে। মিনহোয়ান যখন জিওয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে তখন সে খুবই অস্বস্তি বোধ করে। তখন সে ভাবতে থাকে কিভাবে এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর ঠিক তখনই একজন ডোরবেল বাজালে জিওয়ান মিনহোয়ানকে ঠেলে দিয়ে দরজা খুলতে চলে যায়। কিন্তু জিওয়ান দেখে সেখানে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে প্রথমটাই অবাক হয়ে যায়, আমি তো কোনো কিছুই অর্ডার করিনি, তাহলে এখন ডেলিভারি বয় এলো কেন? তখন সে মিনহোয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো কিছু অর্ডার করেছিলে? উত্তরে মিনহোয়ান বলে, না, আমি কোনো কিছু অর্ডার করিনি। তুমি তাকে তাড়াতাড়ি এখান থেকে ভাগিয়ে চলে আসো। কিন্তু ডেলিভারি বয় তার কোনো কথাই শুনতে না চাইলে মিনহোয়ান বাইরে এসে লোকটার সাথে তর্ক করতে থাকে আর তাকে বলে, তুই এখনই চলে যা, তা না হলে আমি তোর মুখ ভেঙে দেব। আর এই সুযোগটাকে জিওয়ান কাজে লাগায়। সে মিনহোয়ানকে ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দেয়। তারপর তার মুখের সামনেই দরজা লাগিয়ে দেয় আর বলে, তোমার সাথে আজ আর দেখা করতে চাই না। আর এটা শোনা মাত্রই মিনহোয়ান প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এবার জিওয়ান বাড়িতে একা বসে বসে এটা ভাবতে থাকে কিভাবে এই মিনহোয়ানের থেকে পিছু ছাড়ানো যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই সেই ডেলিভারি বয়কে। তাকে যে পাঠিয়েছিল সে আর কেউ নয়, সে হলো কোম্পানির সিইও জিহাউ। অপরদিকে উনহো নামে হোটেলের সেই বেস্ট শেফকে দেখানো হয়। হোটেলের ম্যানেজার এলে সে ম্যানেজারকে বলে, সানডেতে আমার ছুটি দরকার। তখন ম্যানেজার তাকে বলে, তোমার ছুটি কি হবে? আর এর উত্তরে সে তাকে বলে, আমি সানডেতে স্কুলের রিইউনিয়নে যাচ্ছি। তখন ম্যানেজার তাকে বলে, বাহ, এটা তো খুবই ভালো কথা, তোমার জীবনের প্রথম ভালোবাসাকে তুমি ওখানেই দেখতে পাবে। তুমি তো সেই হাবাগোবা ছেলের মতো এখনও আংটি পরে রেখেছ, যাতে কোনো মেয়েই তোমার ধারে পাশে ঘেঁষতে না পারে। যাচ্ছ যখন যাও, তবে একটা স্মার্ট বয় হয়ে যাও, যেন সকলে তোমাকে দেখে অবাক হয়ে যায়। আর এই কথা শোনা মাত্রই উনহো হেসে ফেলে। এদিকে জিওয়ান তো খুবই টেনশনে পড়ে গেছে। রিইউনিয়নে এসে কী পোশাক পরে যাবে বা কেমন মেকআপ করবে সেটা নিয়ে রীতিমতো সে চিন্তায় পড়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই স্কুলের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সুমিন আগে থেকে হোটেলে পৌঁছে গেছে। সেখানে পৌঁছে ওকে দেখে সব বন্ধুরা খুবই আনন্দিত হয়ে ওঠে। আর বন্ধুরা সব থেকে অবাক করা বিষয় হলো, এখানে এসে সুমিন তাদেরকে বলে, আমি একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছি আর জিওয়ানকে আমি ওই কোম্পানিতে কাজে ঢুকিয়েছি। সে আরও বলে, জিওয়ানের জন্যই আমি আমার বয়ফ্রেন্ড মিনহোয়ানকে ছেড়েই দিয়েছি। বন্ধুরা আরও বলে রাখি, স্কুল টাইমে এই সুমিন সে গোটা স্কুলে প্রচার করে দিয়েছিল জিওয়ানের জন্য সে তার নিজের বয়ফ্রেন্ডকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। আর এই ঘটনার পর থেকে স্কুলের সবাই জিওয়ানকে খুব একটা পছন্দ করত না। সুমিন এবারেও চায় সবাই যেন স্কুলের ওই অনুষ্ঠানের দিন জিওয়ানের বদনাম করে। তাই সে সবাইকে বলে, দেখো, তোমাদেরকে যা বললাম দয়া করে জিওয়ানকে বলো না, তাহলে ও খুবই দুঃখ পাবে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সুমিন এখন থেকেই সবার কাছে ভালো সাজার চেষ্টা করছে। কিন্তু এর পরের সিনে সবাইকে অবাক করে দেয় একটা মেয়ের স্মার্টনেস এবং তার স্টাইলিশ হেয়ার কাট দেখে। মেয়েটিকে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু পরে সবাই এটা বুঝতে পারে ওটা আর কেউ নয়, ওটা জিওয়ান। সুমিনও জিওয়ানের এমন রূপ দেখে হতবাক হয়ে যায়। এরপরের সিনে আগের দিনের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে জিওয়ান খুবই কনফিউজড রিইউনিয়ন পার্টিতে কী ধরনের পোশাক পরবে এটা নিয়ে। তখন আমরা দেখতে পাই ওই মেয়েটি যে জিওয়ানের নতুন বন্ধু মানে হিওয়ান, সে জিওয়ানকে একটা মেসেজ করে। আর সেই মেসেজ পাওয়ার পর জিওয়ান বেরিয়ে পড়ে তার সঙ্গে দেখা করতে। রাস্তায় যাওয়ার সময় সে হঠাৎ একটা দোকানে সুমিনের দেওয়া ইয়াররিংয়ের মতো সেম ডিজাইনের ইয়াররিং দেখতে পায়। আর এটা দেখে জিওয়ান বুঝতে পারে সুমিন তাকে যে ইয়াররিংটা দিয়েছিল সেটা সম্পূর্ণ নকল। আর ঠিক সেই সময় ওখানে হিওয়ান পৌঁছে যায়।
সে জিওয়ানের হাতে ওই ইয়াররিংটা দেখে সেও বলে, আরে এটা তো নকল। এরপর তারা দুজন পাশের একটা হোটেলে খেতে চলে আসে। এবার সেখানে খাওয়ার সময় জিওয়ান হিওয়ানকে বলে, আগামীকাল স্কুলের রিইউনিয়নে আমার ডাক আছে, তবে আমি ওখানে যাব কিনা বুঝে উঠতে পারছি না, কারণ ওখানে তেমন কেউ আমাকে পছন্দ করতো না। আর এটা শোনা মাত্রই হিওয়ান তাকে বলে, তোমার মতো লোকের কোনো বন্ধু নেই? উত্তরে জিওয়ান বলে, জানি না হঠাৎ কী কারণে তারা সবাই আমাকে আর পছন্দ করে না। তখন হিওয়ান তাকে বলে, তোমার যদি কোনো ভুল না থেকে থাকে তাহলে তোমার অবশ্যই সেখানে যাওয়া উচিত। আর এটা শোনা মাত্রই জিওয়ান বলে, হ্যাঁ যেতে তো আমি চাই, কিন্তু তাদের সামনা করার কনফিডেন্স আমার মধ্যে নেই। আর এটা শুনে হিওয়ান তাকে বলে, কনফিডেন্স চলে আসবে, চলো, একদিন তুমি আমাকে সাহায্য করেছিলে, আজ আমি তার ঋণ শোধ করার সুযোগ পেয়েছি। এরপরের সিনে আমরা দেখতে পাই তারা দুজন মিলে একটা বিউটি পার্লারে পৌঁছে গেছে। হিওয়ান তার ফ্যাশন ডিজাইনারকে বলে, আপনি এক কাজ করুন, জিওয়ানকে এমনভাবে রেডি করুন যাতে তার পার্সোনালিটির কোনো চেঞ্জ না হয়, কিন্তু যেন একটা মডার্ন লুক চলে আসে। তখন জিওয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, না, আমাকে একটা নতুন মানুষ তৈরি করে দিন। যখন জিওয়ানের মেকআপ চলছিল তখন হিওয়ান পাশ থেকে তাকে বলে, বর্তমানে তোমার মতো ভালো মানুষ হয় না, বর্তমানে বেশিরভাগ মানুষ মানুষের হৃদয় নয়, তার লুক দেখতে চায়, আর এই ধরনের লোককে সেই রকমই অ্যান্সার দিতে হয়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই জিওয়ানের এক নতুন রূপ আমরা দেখতে পাই। সে এক অসাধারণ সৌন্দর্য রূপ। নিজেকে আয়নার সামনে দেখে জিওয়ানও নিজের চোখের জল আটকে রাখতে পারছিল না। ও যেন নিজেকেই চিনতে পারছিল না। আজ যেন সে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। আজ তার অনেক জবাব দেওয়ার বাকি। হ্যাঁ, সবাইকে জবাব দেওয়ার জন্য এবার সে পুরোপুরি তৈরি। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন জিওয়ানের একটা ব্র্যান্ডের ব্যাগ পছন্দ হয় তখন ইওয়ান তাকে বলে, তুমি ওটা কিনে নাও। কিন্তু জিওয়ান বলে, না থাক, এটা আমার অন্য কারুর কাছ থেকে নেওয়ার আছে। অপরদিকে মিনহুয়ান তার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে একটা জঙ্গলে গেছে, আর সেখান থেকে সে বারবার জিওয়ানকে কল করতে থাকে, কিন্তু জিওয়ান তার কল রিসিভ না করায় সে একটু বিরক্ত অনুভব করে। এদিকে জিওয়ান রাতে ঘুমানোর সময় সুমিন এবং মিনহুয়ানের বলা কথাগুলো বারবার তার বিছানে আসতে থাকে। তখন সে ভয় পেয়ে জেগে ওঠে। তারপর আয়নার সামনে বসে নিজেকে আবারও দেখতে থাকে এবং তার এই অপরূপ সৌন্দর্য রূপ ফিরিয়ে দেওয়ার জন্য সে হিওয়ানকে মনে মনে ধন্যবাদ জানাতে থাকে। আর ঠিক তখনই কোম্পানির ম্যানেজারের একটা মেসেজ জিওয়ানের কাছে আসে, যেখানে লেখা রয়েছে, তুমি যে প্রজেক্টটা দিয়েছিলে ওই প্রজেক্টটা মিস জুরান এবং মিস সুমিনকে দেওয়া হয়েছে, ওরা ওটাকে ডেভেলপ করে দেবে। আর এটা পড়া মাত্রই জিওয়ান কিছুটা অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সুমিন জিওয়ানকে কল করে, যেখানে সুমিন জিওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু মনে করবে যদি আমি তোমার প্রজেক্টে কাজ করা শুরু করি? তখন জিওয়ান সরাসরি তাকে না বলে দেয় এবং বলে, এই প্রজেক্টটা সম্পূর্ণ আমার ছিল, প্রয়োজনে আমি নেক্সট আইডিয়াটা তোমাকে দিতে পারি। আর এর সাথে সাথে জিওয়ান কিছুটা রেগে গিয়ে সুমিনকে আরও বলে, দেখো, এরপর থেকে অফিসে আমার নাম ধরে ডাকবে না, আমি তোমার থেকে অনেকটাই সিনিয়র, তাই আমাকে চা কফি এসব কিছুই আনতে বলবে না, এখন আমার ঘুম পেয়েছে। এটা বলার পর জিওয়ান সুমিনের মুখের উপর ফোনটা কেটে দেয়। জিওয়ানের এমন রুদ্রমূর্তি দেখে হঠাৎ সুমিন থতমত খেয়ে যায়, কারণ জিওয়ান তার সাথে কখনোই এমন রুডলি ব্যবহার করেনি। সে তখন মনে মনে ভাবে, ঠিক আছে, আমিও এর বদলা পরবর্তী সময়ে নেব, সামনেই রিইউনিয়ন পার্টি আছে, ওখানেই আমি এর বদলা নিয়ে নিব। এটা বলে সে একটা হোটেলে ঢুকে যায়, যেখানে দেখা যায় অফিসের ম্যানেজারের সাথে সে বসে আবারও ফ্ল্যাট করছে। তাকে বাবু, সোনা কিংবা জানু বলে নিজের কাজগুলো হাসিল করার চেষ্টা করছে। এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়, মানে সেই রিইউনিয়ন পার্টির দিন, যেখানে জিওয়ানের এমন অপরূপ সৌন্দর্য রূপ দেখে সকলে অবাক হয়ে গেছিল। তবে স্কুলের সবাই জিওয়ানকে খোঁটা দেওয়ার জন্য তারা জিওয়ানের ইয়াররিং নিয়ে প্রশ্ন তোলে। তারা জিওয়ানকে বলে, তুমি আজও সুমিনকে নকল করেছ। কিন্তু ভালো করে দেখার পর ওরা এটা বুঝতে পারে জিওয়ানের ইয়াররিংটা আসল ছিল, বরং সুমিনেরটাই নকল ছিল। তখন সবাই সুমিনকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এইসব হওয়ার পর জিওয়ান ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়, যেখানে আসার পর
সে তার ভবিষ্যতের দৃশ্যগুলো দেখতে থাকে, যেখানে তার সব বন্ধুরা মিলে কিভাবে তাকে অপমান করছিল। এবার সে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে এসেছে। ফিউচারে ঘটে যাওয়া সব অপমানের বদলাগুলো আজকে সে পাই পাই হিসাব করে নেবে। সবার সামনে তার নামে যে যে সমালোচনাগুলো হয়েছিল সবগুলোর সে আজকে উত্তর দিতে থাকে। এত কিছুর পরও স্কুলের ওই বান্ধবীরা জিওয়ানকে বলে, তুমি সবসময় সুমিনকে কেন নকল করো, তার সব কিছু তুমি কেন কেড়ে নাও? আর এটা শোনা মাত্রই জিওয়ান একটু হেসে ফেলে। তারপর বলে, আমি সুমিনকে নকল করি? তোমরা কি ইয়াররিংটার কথা বলছো? আরে শোনো শোনো, এইটা আমাকে সুমিন দিয়েছিল। এই বলে সে সুমিনের দেওয়া নকল ইয়াররিংটা বাইরে বের করে তাদেরকে দেখায়। তখন তারা বলে, সুমিন যাকে ভালোবাসতো তুমি তাকে কেন কেড়ে নিয়েছ? তখন জিওয়ান সঙ্গে সঙ্গে মিনহুয়ানকে ফোন করে সকলের সামনে কথা বলিয়ে দেয় আর বলে, এ হলো আমার বয়ফ্রেন্ড, প্রথম থেকে এই আমারই বয়ফ্রেন্ড ছিল। তখন তারা আর কোনো কথা না পেয়ে তারা স্কুলের টাইমে সুমিনের সঙ্গে উনহোর ব্রেকআপ করে দেওয়ার কথা সামনে আনে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই উনহোটা কে। তো হলো সেই হোটেলের স্পেশাল শেফ, যার হাতের রান্না খেয়ে সবাই খুবই তৃপ্ত অনুভব করে। আসলে সেও এই স্কুলেরই স্টুডেন্ট ছিল। এই কথা শোনা মাত্রই জিওয়ান সরাসরি সুমিনকে প্রশ্ন করে, তাই নাকি সুমিন, আমি তোমার বয়ফ্রেন্ডকে ব্রেকআপ করিয়ে দিয়েছি? তুমি কি সত্যি কখনো উনহোকে ভালোবেসেছ, না সে তোমাকে ভালোবেসেছিল? আর এই কথা শুনে সুমিন চুপ করে থাকে। কি করে যে মিথ্যা কথা বলবে সে আর কিছুই খুঁজে পায় না। তাই সে বলে, হ্যাঁ, আমরা দুজন দুজনকেই ভালোবাসতাম, কিন্তু কখনো তোমাকে সেটা বলা হয়নি। আসলে তুমি তাকে মনে মনে চাইতে, তাই আমি আমার দুজনের ব্যাপারে তোমার কাছে কিছুই প্রকাশ করিনি। তখন জিওয়ান বলে, আরে বাহ, আমি যদি তোমাদের ব্যাপারটা কিছুই না জানতাম তাহলে তোমাদের ব্রেকআপ করালাম কি করে? তখন সুমিন থতমত খেয়ে বলে, আমার ঠিক মনে পড়ছে না সেই সময় ঠিক কী ঘটেছিল, কিন্তু আমি আমাদের ব্যাপারে কাউকে কিছুই জানাইনি। এবার এটা নিয়ে তাদের মধ্যে বাড়াবাড়ি শুরু হয়ে গেলে ঠিক তখনই তাদের সামনে উনহো উপস্থিত হয়। সে সরাসরি জানিয়ে দেয়, আমার সঙ্গে সুমিনের কখনোই কোনো সম্পর্ক ছিল না। আর এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর সিন শিফট করে সরাসরি জোহাউকের বাড়ির দৃশ্যে, যেখানে জোহাউক তার দাদুর সাথে বসে একই টেবিলে খাবার খাচ্ছিল। সেই সময় কোম্পানির কোনো এক কাজ নিয়ে জোহাউকের দাদু জোহাউকের উপর খুবই অসন্তুষ্ট। তাই তিনি তার নাতিকে জিজ্ঞেস করেন, বিয়ে নিয়ে তোমার কি ভাবনা আছে? তখন জোহাউক তাকে বলে, বিয়ে তো আমি করবই, তবে আমি একজনকে খুবই ভালোবাসি। তখন দাদু তাকে জিজ্ঞেস করে, সে কে, তার বংশ পরিচয়টা বা কি? এর উত্তরে জোহাউক তাকে বলে, এটা একতরফা ভালোবাসা, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না। আর এটা শোনা মাত্রই দাদু একটু রেগে গিয়ে তাকে বলে, তুমি তো কখনোই আমার কথা শোনোনি। তখন জোহাউক বলে ওঠে, আমাকে মাফ করবেন, এ ব্যাপারেও আমি আপনার কথা শুনব না। এরপর দাদু তার গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার পথে সে তার ড্রাইভারকে বলে, তুমি খোঁজ খবর নাও আমার নাতি ঠিক কাকে ভালোবাসে। তখন ওই ড্রাইভার বলে, উনি আজ পর্যন্ত কখনোই ভুল করেননি, কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতেও ওনাকে আমি দেখিনি। ড্রাইভারের মুখে এমন কথা শুনে দাদু বলে, হ্যাঁ আমি জানি, আর এটাই আমার সবথেকে বড় ভয়, যে সে কখনোই ভুল করেনি, আর সে কখনো ভুল করতে পারেও না। মা মারা যাওয়ার পর সে তো পুরোপুরি চুপ করে গেছিল, কিন্তু আজ হঠাৎ করে তার মুখ ফোটা শুরু হলো কি করে? এর জন্য তুমি ভালো করে খোঁজ খবর নাও, পায়ের কাঁটা যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেওয়া যায় ততই ভালো। এদিকে জোহাউক গাড়িতে উঠে একটাই কথা ভাবতে থাকে। বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছিলাম জোহাউক উনহোর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সেখানে সে ঠিক কি বলেছিল সেটা কিন্তু আমরা জানতাম না। আর এই সিনে সেটা দেখানো হয়েছে। ওখানে জোহাউক উনহোকে ওই স্কুল রিইউনিয়নে পাঠিয়েছিল, আর এইটা ভাবতে ভাবতে সে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে স্কুল রিইউনিয়নের দৃশ্য দেখতে পাই। উনহো জিওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমাকে চেয়েছিলে? তাহলে সেদিন আমার সাথে এমন ব্যবহার কেন করেছিলে? আর এই প্রশ্নের পর জিওয়ান আসল ব্যাপারটা বুঝতে পেরে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তবে বাইরে জোহাউক জিওয়ানের এমন সৌন্দর্য রূপ দেখে অবাক হয়ে যায়। সেই সাথে উনহো দৌড়ে তার পিছু পিছু বাইরে আসে, আর অনেক খোঁজাখুঁজির পর সে জিওয়ানকে দেখতে পায়। আর এদিকে দূর থেকে দাঁড়িয়ে
জোহাউক উনহো এবং জিওয়ানকে দেখতে থাকে। ঠিক তখনই উনহো চেঁচিয়ে বলে, জিওয়ান, আমি তোমাকে ভালোবাসতাম। আর এইটা বলার সাথে সাথে পাশ থেকে দাঁড়ানো সকলেই হাততালি দিয়ে ওঠে এবং জোহাউক দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনাটাই দেখতে থাকে। আর এখানেই এই এপিসোডের পরিসমাপ্তি হয়। এখানেই বলে রাখি, জোহাউকের মুখ দেখলেই বোঝা যায় চোখের সামনে এমন একটা সিন দেখে সে খুবই অসন্তুষ্ট হয়ে পড়ে। সে সাথে সাথে জিওয়ানকে ফোন করে বলে, অফিসের একটা প্রজেক্টের সম্বন্ধে তোমার সাথে কিছু কথাবার্তা রয়েছে, তুমি কি এখনই আসতে পারবে? এবার জিওয়ানের ইচ্ছা না থাকলেও সে ওতে রাজি হয়ে যায় আর উনহোকে সেখানে দাঁড় করিয়ে ট্যাক্সি ধরে সেখান থেকে চলে যায়। তবে সে আসার আগে উনহোকে তার ফোন নাম্বারটা দিয়ে আসে। এদিকে মিটিংয়ের জন্য জিওয়ান একটা হোটেলে আসে আর সেখানে কাজের ব্যাপারে জানতে চাইলে জোহাউক তাকে বলে, একটি অনলাইন মার্কেটিং কোম্পানি প্রমোশন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে চায় আর আমাদের কোম্পানি অনলাইন মার্কেটিংয়ের ব্যাপারে তেমন কিছুই ভাবে না, এখনও সেই পুরনো ভাবনা নিয়েই আছে। তখন জিওয়ান বলে, আপনি আমার কাছ থেকে এইসব ব্যাপারে ঠিক কী ধরনের সাহায্য চান? উত্তরে জিওয়ান তাকে বলে, তেমন কিছু নয়, তুমি শুধু আমার পাশেই দাঁড়িয়ে থাকবে। এরপর মিটিং হলে ঢুকে জিওয়ান দেখে এটা সেই টিভি কোম্পানি যা সে ফিউচারে দেখেছিল। আর ঠিক তখনই ওখানে চলে আসে ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, যাকে দেখে জিওয়ান ফিউচারে দেখা সেই অসভ্য লোকটার কথা মনে পড়ে যায়। জিওয়ানের ভাষায় লোকটা একটা ঠারকি বা বদমেজাজি। এর পরের সিন শিফট করে স্কুলের ওই রিইউনিয়নের দিন, যেখানে তখনও সুমিন আবারও সকলের সামনে ভালো হতে গেলে তার নিজের বন্ধুরাই ওকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। এখন তারা সব কিছু জেনে ফেলেছে, তাই তারা জিজ্ঞেস করে, তুমি আমাদেরকে বারবার কেন এত মিথ্যা কথা বলতে? তাদের এমন সব প্রশ্নের প্রেসারে পড়ে সুমিন হঠাৎ করে খুবই রেগে যায়। তখন সে টেবিল ছেড়ে রেস্টরুমে চলে যায়। এর বেশ কিছুটা সময় পর ওখান থেকে সে আবার ফিরে এলে সে দেখে তার সব বন্ধুরা সেখান থেকে চলে গেছে। আর এরপরেই সিন শিফট করে যায় ওই মিটিংয়ের হলে। এখানে আমরা দেখতে পাই সামান্য কিছু সমস্যার জন্য, অ্যাকচুয়ালি যা কোনো সমস্যা নয়, তা নিয়ে ওই ম্যানেজিং ডিরেক্টর তার অ্যাসিস্ট্যান্টদেরকে ফালতু রকমের বকাঝকা করতে থাকে। আর এটা দেখে জিওয়ান তাকে সম্পূর্ণটা বুঝিয়ে বলার পর ওই লোকটা আরও রেগে যায়। সে তখন বলে, মেয়েদের কাজ হচ্ছে শুধু সুন্দর দেখানো, কাঁচির মতো মুখ চালানো নয়। আর জিওয়ানের এমন অপমান হচ্ছে দেখে জোহাউক তৎক্ষণাৎ রেগে যায়। সে তখন এর প্রতিবাদ করে, তারপর বলে জিওয়ানের সাথেও যেন সে রেসপেক্ট দিয়ে কথা বলে। জোহাউকের মুখে হঠাৎ করে এমন কথা শোনার পর ম্যানেজিং ডিরেক্টর অবাক হয়ে যায়। এবার মিটিং শেষে তাকে সাপোর্ট করার জন্য জিওয়ান জোহাউককে ধন্যবাদ জানায়। যা শোনার পর জিহাউক বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আমার যেটা করা উচিত ছিল আমি সেটাই করেছি। এরপর আমরা দেখতে পাই জোহাউক জিওয়ানকে নিয়ে ডিনারে বের হয়। গাড়িতে উঠে জিওয়ান কি বলবে ঠিক বুঝে উঠতে না পেরে জোহাউকের দিকে বারবার তাকিয়ে থাকে। তখন জোহাউক তাকে বলে, তুমি এমন করে বারবার আমার দিকে তাকালে আমি তোমাকে কি করে নিয়ে যাব? তখন জিওয়ান খুবই লজ্জা পেয়ে যায়। তারপর সে বলে, সত্যি কথা বলতে কি, আজ পর্যন্ত আমার সাথে যারা যারা খারাপ ব্যবহার করেছে তারা কেউ কোনোদিন আমাকে সরি পর্যন্ত বলেনি। তখন জোহাউক তাকে বলে, কে কি ভাবলো সেটা নিয়ে ভাবার দরকার নেই, অন্যরা তোমাকে নিয়ে কি ভাবে সেটা ভাবাই একদম বন্ধ করে দাও। যার পর জিওয়ান বলে, হ্যাঁ, আমি এটা এখন শিখছি যে খারাপ ব্যবহার করে তার কাছে ভালো হওয়ার কোনো দরকার নেই, বরং যে ভালো ব্যবহার করে তার সাথে ভালো থাকাটা খুবই জরুরি। আর এটার উত্তরে জোহাউক বলে, হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ, কিন্তু তোমাকে এটা জানতে হবে যে কে ভালো আর কে খারাপ। এরপর তারা দুজনে একে অপরের সাথে দুষ্টু মিষ্টি কথা বলতে থাকে। আর ঠিক তখনই সুমিন জিওয়ানকে বারবার কল করতে থাকলে জিওয়ান কিন্তু তার কল বারবার কেটে দেয়। এরপর ঝিলের ধারে দাঁড়িয়ে তারা দুজনে কফি খেতে থাকে। তখন হঠাৎ জিওয়ান নিজে থেকেই বলে ওঠে, দেখুন, অফিসের সকলেই জানে আমি আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিনহুয়ান একসঙ্গে ডেট করছি, আর এটা নিয়ে আপনারও প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার, তাই আশা করব আপনি এটা নিয়ে আমাকে কিছুই জিজ্ঞেস করবেন না। তখন জোহাউক বলে, প্রশ্ন তো আছেই, কিন্তু যেহেতু এটা তোমার পার্সোনাল তাই আমি কোনো প্রশ্ন করব না, তবে এটা চাইব তুমি যে ডিসিশন নেবে সেটা নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই ডিসিশন নেবে। এইভাবে আরও কিছুটা সময় কেটে যায়। একটা সময় জোহাউক জিয়ানকে আবারও জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি তো নতুন কিছু শেখার কথা বলেছিলে, তুমি কি শিখতে চেয়েছিলে?
তখন জিওয়ান বলে, হ্যাঁ, আমি ইন্টেরিয়র ডিজাইন আর সেলস ডিফেন্স শিখতে চাই। এটা শোনা মাত্রই জোহাউক বলে ওঠে, যদি তুমি সেলফ ডিফেন্স শিখতে চাও তাহলে তুমি তা আমার কাছে শিখে নিতে পারো। এটা শুনে জিওয়ান প্রথমটায় হেসে ফেলে। এরপর সেই দিন রাতে জোহাউক জিওয়ানকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে আসে। গাড়ি থেকে নেমে প্রথমে কিছুটা কথা হওয়ার পর জোহাউক আবারও হেসে ফেলে। জোহাউকের মুখে এমন হাসি দেখে জিওয়ান তাকে বলে, স্যার, আপনাকে হাসতে দেখে খুবই ভালো লাগে। এরপর সেই দিন রাতে সুমিন বারবার জিওয়ানকে মেসেজ আর ফোন করতেই থাকে, কিন্তু জিওয়ান তা বারবার এড়িয়ে যেতে থাকে। এবার হঠাৎই জিওয়ানের মোবাইলে উনোর কল আসে। তারা প্রথমে দুজনে কথা বলতে কিছুটা ইতস্তত বোধ করে, কিন্তু একটুখানি কথা বলার পর তারা স্বাভাবিক হলে কথায় কথায় অতীতের কথা ওঠে। অতীতের কাহিনী আলোচনা করতে গিয়ে জিওয়ানের উনোকে রিজেক্ট করে দেওয়া লেটারের কথা প্রকাশ পায়। আর এটা শুনে জিওয়ান একটু অবাক হয়ে যায়। তখন সে তাকে বলে, আমি তোমাকে আবার কবে লেটার লিখলাম? তখন উনহো বলে, হ্যাঁ, তুমি আমাকে একটা লেটার দিয়ে রিজেক্ট করেছিলে। এবার জিওয়ান তাকে বলে, তুমি একটা কাজ করো, ওই লেটারটা নিয়ে আমার সঙ্গে দেখা করো। এর পরের দিন সকালে অফিসে একটা কাণ্ড ঘটে। সবাই জিওয়ানকে দেখে কেমন একটা অবাক হয়ে যায়, কারণ আজকে তাকে অনেকটা স্মার্ট এবং গর্জিয়াস লাগছিল। এমনকি মিনহুয়ানও তাকে দেখে একদম বাউরা হয়ে যায়। মিনহুয়ান জিওয়ানকে নিয়ে অফিস ক্যান্টিনে এরপর খেতে যায়। সে সেখানে জিওয়ানের রূপের তারিফ করতে থাকে, কিন্তু তার কথা শুনে এটা বোঝা যাচ্ছিল সে জোহাউককে কিছুটা সন্দেহ করছে। তারপর ধীরে ধীরে সে জিওয়ানের কাছে এগিয়ে এলে জিওয়ান বুদ্ধি করে তার কফির কাপটা তারই প্যান্টে ফেলে দেয়, যার পরে মিনহুয়ান সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আর ঠিক সেই সময় সুমিনের সঙ্গে জিওয়ানের দেখা হয়। এবার সুমিন তাকে বারবার সরি বলতে থাকে আর বলে, আমি জানি না কেন বান্ধবীগুলো সেই পুরনো কথাগুলো নিয়ে তোমাকে কেন বারবার শোনাচ্ছিল, তবু আমি তোমাকে সরি বলছি। তখন জিওয়ান মনে মনে ভাবতে থাকে, আমি হয়তো তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু যেহেতু আমি ফিউচার সম্বন্ধে জেনে ফেলেছি তাই তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। সেই সাথে জিওয়ান সুমিনকে জানায় সে খুব শীঘ্রই উনোর সাথে দেখা করতে চলেছে এবং ওই স্কুল সময়ে তাদের মধ্যে কি ভুল বোঝাবুঝি হয়েছিল তা সে ক্লিয়ার করে নেবে। আর এটা শুনে সুমিন মনে মনে একটু ভয় পেয়ে যায়। আর সেই সাথে জিওয়ান সুমিনকে এটা জানায় মিনহুয়ান শেয়ার মার্কেটে খুব ভালোই টাকা ইনকাম করছে, এমনকি বিয়ের পরে সে একটা বড় বাড়িও কিনবে। আর এটা শোনা মাত্রই সুমিনের একটু হিংসে হয়। আর সুমিনের হিংসা হোক এটা জিওয়ান মনে মনে চাইছিল, কারণ জিওয়ানের সমস্ত ভালো কিছুই সুমিন কেড়ে নিতে চাইতো। এর পরের সিনে আমরা দেখতে পাই কোম্পানির স্টাফরা যখন ছুটির পরে সকলের লিফট থেকে বেরিয়ে আসছে, সেখানে জোহাউক হঠাৎ করে জিওয়ানকে দাঁড়াতে বলে। এবার সবাই চলে যাওয়ার পর সে বলে, আজকে তুমি একটু অন্য রকমের পোশাক পরে আসতে পারতে। আর এই কথা শুনে জিওয়ান তাকে জিজ্ঞেস করে, কেন, আমাকে কি আজকে খুবই আজব দেখাচ্ছে? জোহাউক এবার বলে ওঠে, না, একদমই নয়। আর হঠাৎ করে সে তাকে সরি বলে কথা এড়িয়ে যায়। আসলে বন্ধুরা, জিওয়ানকে দেখে আজ জোহাউকেরও খুবই ভালো লেগেছিল। এরপর আমরা দেখতে পাই জিওয়ান কিছু ক্লায়েন্টের সাথে দেখা করার পর বাইরে বাস স্টপে দাঁড়ালে সে দেখতে পায় সামনের একটা শপিং মলে উহান বেরিয়ে একটা ব্যাগ নিয়ে আনন্দে লাফালাফি করছে। আর তার ঠিক পরেই জোহাউক সেখান থেকে বেরিয়ে এসে তাকে থামানোর চেষ্টা করে। আর এই দৃশ্য দেখে জিওয়ান মনে মনে ভাবে এরা হয়তো দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। তারপর জোহাউক ও ইউয়ান তার বাড়ি ফিরে দাদুর সাথে বসে গল্প করছে। আসলে এই ইউয়ান জোহাউকেরই বোন, যেখানে ইউয়ান তার দাদুকে জানায় তার দাদা আজ তাকে কিভাবে শপিং করিয়েছে, সে কারণে সে আজ খুবই খুশি। এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে যে যার ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। আর ঠিক তখনই দাদুর ম্যানেজার সেখানে উপস্থিত হয়, যেখানে দাদু ওই ম্যানেজারকে জিজ্ঞেস করেন, তোমাকে যে মেয়েটার খোঁজ নিতে বলেছিলাম তুমি কি তা নিয়েছো? তখন ম্যানেজার বলে, হ্যাঁ, সব ডিটেলস আপনার টেবিলেই রাখা আছে। এবার এই ড্রামা সিরিজের আসল কিছু টুইস্ট দেখা যায়, যেখানে আমরা দেখতে পাই জোহাউক বাথরুমে স্নান করছে আর তার বুকের উপর একটা হার্ট সাইন আঁকা আছে, ঠিক যেমনটা জিওয়ানের বাবা তার ছোটবেলায় তাকে পকেট মানি দেওয়ার সময় ওই নোটের উপরও এমন সাইন আঁকা ছিল। এরপর স্নান করে বেরিয়ে জোহাউক তার আদরের বিড়ালকে বলতে থাকে, আমার কি করা উচিত? তুমি আমার জায়গায় থাকলে ঠিক কি করতে? জিওয়ানকে কি আমি বলে দেব যে মিনহুয়ান সুমিনের জন্য তার সাথে চিটিং করবে? তাহলে তো আমি ধরা পড়ে যাব।
তাকে আমি কি করে বলবো যে আমি দ্বিতীয়বার লাইভ লিড করছি, কিন্তু তাকে বিশ্বাস করাবোই বা কি করে। আর তারপরেই ফিউচার 2023 সালের কথা সে ভাবতে থাকে, যেখানে জিওয়ানের ফিউনারালের দিন পুলিশ মিনহুয়ান ও সুমিনকে গ্রেপ্তার করে জিওয়ানকে মার্ডার করার জন্য। আর এটা থেকে আমরা বুঝতে পারি ফিউচারে জিওয়ানের মার্ডার হতে চলেছে। এবার সেই ফিউনারাল অনুষ্ঠানের দিন তাদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর বাকি বন্ধুরা আলোচনা করতে থাকে কিভাবে তারা সুমিনের কথাই পড়ে জিওয়ানের উপর অত্যাচার করত। আর ঠিক সেই সময় উনো সেখানে উপস্থিত হয়। সে সব কথাগুলো শুনে অবাক হয়ে যায়। সুমিন ও উনোর নাকি প্রেম চলছিল, আর এই জিওয়ান নাকি তাদের মধ্যে ব্রেকআপ করিয়েছে। এই সব কথাবার্তাগুলো দূর থেকে বসে জোহাউক সবই শুনতে থাকে। আর এই কথা শোনার পর জোহাউকের খুবই খারাপ লাগে। এবার এই সব কথাগুলো ভাবতে ভাবতে জোহাউক রাস্তায় গাড়ি চালানোর সময় একটা বিড়ালকে বাঁচাতে গিয়ে তার গাড়ি কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে, আর সে তৎক্ষণাৎ মারা যায়। কিন্তু কোনো এক অজানা কারণে সে আবার 2013 সালে ফিরে আসে, আর তার বুকে ওই হার্ট সাইনটাও চলে আসে। আর এখানেই এই এপিসোডের পরিসমাপ্তি হয়। বন্ধুরা, বাকি টুইস্টগুলো পরবর্তী এপিসোডগুলোতে ক্লিয়ার হয়ে যাবে, তাই আমাদের সঙ্গে থাকুন নেক্সট এপিসোডগুলো দেখার জন্য। জয় হিন্দ।